মমতা ব্যানার্জির এই সরকার বাংলার অর্থনৈতিককে পঙ্গু করে আর্থসামাজিক অবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ডেভেলপমেন্ট বলে বাংলায় কিছু হয়নি, শিল্প বলে কিছু হয়নি। বাংলার মাটিতে যে সমস্ত শিল্প ছিল সেই শিল্পগুলি আজকে বলতে পারবে না কেউ একটাও চালু আছে কিনা। বাংলায় হাজার হাজার পাটকলগুলি বন্ধ হয়ে গেছে, বাংলার হাজার হাজার আপনার চিনি মিলগুলি, চিনির যে কারখানা, আখের যে কারখানাগুলি বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার বুকে নতুন কোনো শিল্প বিপ্লব হয়নি, নতুন কোনো শিল্প কলকারখানা তৈরি হয়নি। কাজেই হুমায়ুন কবির যে উদ্যোগ নিয়েছে যে আমরা সেখানে মুর্শিদাবাদের মাটি, নবাবের মাটি, বাংলা বিহার উড়িষ্যার রাজধানীর মাটি, এই বাংলা বিহার উড়িষ্যার রাজধানীর যে নবাব সিরাজদৌল্লা 1757 সালে 23শে জুন আমাদের রেজিনগরের অদূরেই যে পলাশির প্রান্তরে পরাজিত হয়ে আমরা যে ইংরেজদের কাছে পরাজিত হয়ে সেদিন যে নবাবদের যে শাসন সাম্রাজ্য সেদিন পতন ঘটেছিল। আর 2025 সালে 6 ডিসেম্বর হুমায়ুন কবিরের নেতৃত্বে সেই রেজিনগরের মাটি থেকেই আবার স্বাধীনতার সূর্য উদিত হবে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের ওই দিনটিকে নিয়ে একটা আবেগ, একটা উন্মাদনা কাজ করছে। সারা বাংলা জুড়েই যেখানে মাইনরিটি অধ্যুষিত বিধানসভাগুলি রয়েছে সেখানে একটা সমর সজ্জায় যে সজ্জিত হওয়ার যে হাওয়া, সেই হাওয়া বা উন্মাদনা সারা বাংলা জুড়েই দেখা দিচ্ছে। তো তারই সূত্র ধরে বা তারই রেস ধরে মুর্শিদাবাদের এই রেজিনগর যেহেতু আমাদের হুমায়ুন কবিরের নিজের বিধানসভা, সেই বিধানসভায় আমরা আগামীকাল এই রেজিনগর রেল স্টেশন সংলগ্ন ময়দানে দুপুর 2টোর সময় আমাদের 14টা গ্রাম পঞ্চায়েত নিয়ে রেজিনগর বিধানসভার আমরা একটা প্রস্তুতি সভার আয়োজন করেছি। প্রস্তুতি সভার আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে জনসমাগম করা নয়। আমরা যারা হুমায়ুন কবিরের সৈনিক, আমাদের সেই সৈনিক হিসেবে আমাদের নেতা হুমায়ুন কবির কি নির্দেশ দেবেন, তার কি গাইডলাইন আছেন, সেই গাইডলাইন এবং ইনস্ট্রাকশনকে ফলো করে আমরা আগামী 22শে ডিসেম্বরের আমরা সবাই তার সৈনিক হিসাবে, স্বেচ্ছাসেবক হিসাবে আমরা সেদিন আমরা আমাদের দায়িত্বভার কাঁধে নিয়ে আমরা যাতে সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে, আইন শৃঙ্খলাকে মান্যতা দিয়ে আমরা যাতে প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করতে পারি, বাংলার বুকে একটা নজিরবিহীন একটা দৃষ্টান্ত তৈরি করতে পারি, সেই অঙ্গীকার নিয়েই আগামীকাল থেকে আমরা 22-এর উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ব। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের প্রিয় নেতা হুমায়ুন কবির আগামীকাল রেজিনগর যার নিজের জন্মভূমি, রেজিনগর থেকে যার রাজনীতির উত্থান, সেই হুমায়ুন কবিরের অনুগত সৈনিকরা কালকে এখানে মিলিত হবে এবং হুমায়ুন কবিরের নেতৃত্বে তারা শপথ বা অঙ্গীকার নেবে। সেই দিক থেকে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের প্রস্তুতি তুঙ্গে, প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আমরা ডায়াস কমপ্লিট করেছি ইতিমধ্যেই। আমরা পাশেই যে রেল স্টেশন চলে যাচ্ছে, রেলওয়ে পথ, সেই রেলওয়ে পথে আমরা বাঁশ দিয়ে ব্যারিকেড করেছি যাতে আমাদের এই প্রস্তুতি সভায় আগত কোনো মানুষ যাতে রেল স্টেশন বা রেল পথ যাতে ক্রস না করে তার জন্য আমরা বাঁশে ব্যারিকেড দিয়েছি। পাশাপাশি এখানে আমাদের প্রায় শতাধিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে যারা কালকের প্রোগ্রামটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য তারা তাদের দায়িত্ব পালন করবে। এই হচ্ছে আমাদের বার্তা আজকের এই প্রস্তুতি সভার। দাদা, হুমায়ুন কবির যেখানে সভা করছেন বা যেখানে যাচ্ছেন সেখানে যে মানুষ হচ্ছে সেটা বলার অবকাশ থাকে না। যদিও বা এই মাঠে কালকে তিনি সভা করবেন, কতটা মানুষ হবার আছে? দেখেন, আমরা মূলত রেজিনগর বিধানসভা কেন্দ্রিক যেহেতু প্রোগ্রাম, এখন হুমায়ুন কবির যেখানেই যাচ্ছে সেখানেই জনসভায় পরিণত হতে পারে সেটা জনসংযোগ কর্মসূচি, হতে পারে মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, হতে পারে সেটা ছোট্ট ছোট্ট গ্রুপ আকারে মিটিং। কিন্তু আমরা দেখছি হুমায়ুন কবির যেখানে যাচ্ছে জনতা সেখানে জনসভায় পরিণত করছে। কারণ হুমায়ুন কবিরকে নিয়ে আবেগ, হুমায়ুন কবিরকে নিয়ে যে মানুষের উচ্ছ্বাস, হুমায়ুন কবিরের প্রতি মানুষের যে ভালোবাসার যে উন্মাদনা, সেটা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ তথা তামাম বিশ্বের মানুষ সেটা দেখছে। আজকের দিনে দাঁড়িয়ে তামাম বিশ্বের যদি জনপ্রিয় লিডারদের আমরা যদি মাস লিডার যাদেরকে বলি, যদি আমরা অ্যানালাইসিস করে দেখি তাহলে হুমায়ুন কবিরের বিকল্প লিডার, এত জনপ্রিয় লিডার পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মাটিতে আছে কিনা সন্দেহ আছে। কারণ তিনি যেখানেই যাচ্ছেন সেখানে জনজুয়ারে পরিণত হচ্ছে, যেখানেই যাচ্ছেন জনসমুদ্রে পরিণত হচ্ছে। হুমায়ুন কবির যেমন বলেছিলেন আপনার 6 প্রোগ্রামের আগে যে রেজিনগর থেকে বহরমপুর তার দখলে থাকবে,
আমরা এখানে নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী 22শে ডিসেম্বর কৃষ্ণনগর থেকে বহরমপুর হুমায়ুন কবিরের দখলে থাকবে। কৃষ্ণনগর থেকে বহরমপুর যে জাতীয় সড়ক, হুমায়ুন কবিরের ডাকে এত সংখ্যক মানুষ পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসবেন যে কৃষ্ণনগর থেকে বহরমপুর মানুষের দখলে চলে যাবে, হুমায়ুন কবিরের দখলে চলে যাবে। এতটাই কিন্তু আমরা কিন্তু মানুষের সাড়া বা মানুষের সহযোগিতা পাচ্ছি। একেবারে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার পর থেকে আমরা তোমাকে যেটা খবর পাচ্ছি যে এই এলাকা থেকে একাধিক বড় বড় তৃণমূলের লিডাররা কিন্তু হুমায়ুন কবির স্যারের সঙ্গে যোগদান করছে বা তাকে সমর্থন করছে। দেখুন, তৃণমূল কংগ্রেস 2011 সালে বদলা নয় বদল চাই, সোনার বাংলা গড়তে চাই। 2011 সালে তাদের যে ম্যানিফেস্টো বা তাদের যে ইস্তাহার প্রকাশ করেছিল, সেই ইস্তাহারে বলেছিল আমরা ক্ষমতায় আসলে 10% মাইনরিটিদেরকে আমরা রিজার্ভেশন দেব, উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে তাদেরকে সুযোগ করিয়ে দেব। ইস্তাহারে বলা হয়েছিল আমরা যদি ক্ষমতায় আসি আমরা 10,000 মাদ্রাসা পশ্চিমবাংলায় আমরা তৈরি করব। কিন্তু আমরা ক্ষমতা পরবর্তী সময়ে দেখেছি যে পশ্চিমবাংলায় যে 10% যে ওবিসি সংরক্ষণ, এই হিসাবে মমতা ব্যানার্জি প্রথম যে সংরক্ষণ চালু করেছিল, পরবর্তী সময়ে দেখলাম সেই ওবিসিতে যে দুর্নীতি, ওবিসির সঙ্গে যে মানে চিট করা হয়েছে মুসলিম মাইনরিটি, মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে। আমরা পরবর্তী সময়ে দেখলাম উচ্চশিক্ষার ক্ষেত্রে যে 10% রিজার্ভেশন ছিল, চাকরি ক্ষেত্রে যে 10% রিজার্ভেশন ছিল, সেইটা খুব সন্তর্পণে সূক্ষ্মভাবে সেখানে 1 কোটি সনাতনী ভাইদেরকে ঢুকে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই আমরা পরবর্তী সময়ে যখন উচ্চশিক্ষায় আমরা যখন দেখছি পার্সেন্টেজটা কত, কর্মসংস্থানের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যখন দেখছি সংখ্যাটা কত বা পরিসংখ্যান কত, তখন দেখা যাচ্ছে 1%-এরও নিচে পশ্চিমবাংলায় সেই সংখ্যাটা নেমে এসেছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার যে যুবক ছাত্রছাত্রী, যুবক ভাই বোনদের সঙ্গে যে চিট করেছে মমতা ব্যানার্জি, তার বিরুদ্ধে একটা ক্ষোভ বাংলার যুবকদের রয়েছে, সংখ্যালঘু ভাই বোনদের রয়েছে। পাশাপাশি মমতা ব্যানার্জি ওয়াকফ সম্পত্তি নিয়ে বলেছিলেন যে পশ্চিমবাংলার মাটিতে আমি থাকতে ওয়াকফ বিল লাগু হতে দেব না। কাজেই বাংলার মাটিতে কোনো আন্দোলন করার দরকার নেই, কোনো সভা করার দরকার নেই, যদি আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করুন। স্বাভাবিকভাবেই পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই ওয়াকফ বিল পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি লাগু করছেন। এই যে মমতা ব্যানার্জির যে বিমাতৃসুলভ আচরণ, মমতা ব্যানার্জির যে প্রতারণা বাংলার এই যুবক সম্প্রদায়ের সঙ্গে, বাংলার সংখ্যালঘু মাইনরিটি সম্প্রদায়ের সঙ্গে, এবং আমরা দেখলাম 2011 থেকে 2025 সেখানে 10,000 যে মাদ্রাসা হওয়ার কথা ছিল, বাংলার মাটিতে 10টা মাদ্রাসাও কিন্তু মমতা ব্যানার্জি ইস্টাবলিশ করেনি বা নির্মাণ করেনি। স্বাভাবিকভাবেই এই জাতির সঙ্গে, এই সম্প্রদায়ের সঙ্গে মানুষের সাথে প্রতারণা করছে। এবং পাশাপাশি আমরা কি দেখছি যে সরকারি অর্থ দিয়ে, আপনার আমার রাজস্বের টাকা দিয়ে একটা সম্প্রদায়ের মানুষের সেখানে ধর্মস্থান হচ্ছে, মন্দির হচ্ছে, সেখানে আপনার পুজো মণ্ডপদেরকে দুর্গাপুজোর নামে সেখানে তাদেরকে 1,10,000 টাকা টাকা দেওয়া হচ্ছে। কোথাও ওয়াকফ সম্পত্তি সেখানে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে হিডকোকে। কোথাও আপনার মহাকালে মন্দির হবে, সেখানে 25 একর জায়গা দিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই সরকারি অর্থ কখনোই একটা ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়নে ব্যবহার হতে পারে না। ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন হবে ধর্মীয় সমাজপতিদের টাকায়, ধর্মীয় ভাবাবেগ আবেগপূর্ণ মানুষের অর্থে ধর্মীয় উন্নয়ন হবে। কিন্তু আমরা কি দেখলাম যে ভারতবর্ষের মাটিতে এই প্রথম সরকার যে আপনার আমার সরকারি টাকা, সরকারি রাজস্বের টাকায় সেখানে ধর্মের উন্নয়ন হচ্ছে। স্বাভাবিকভাবেই সারা বাংলা জুড়ে মমতা ব্যানার্জি এই বিমাতৃসুলভ আচরণ, তার যে বিমাতৃসুলভ যে মুখোশ, সেটা মানুষের সামনে প্রকাশ্যে চলে এসেছে। এর বিরুদ্ধে ক্ষোভ, এর বিরুদ্ধে যন্ত্রণা, সর্বোপরি উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে ছেয়ে গেছে, দুর্নীতিতে ভরে গেছে। এর বিরুদ্ধে জনরোষ, জনক্ষোভ, বিক্ষোভ পুঞ্জীভূত হয়ে মমতার বিরুদ্ধে আজকে ইউনাইটেড হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, 2026 সালে নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলার মানুষ আবার এই প্রতারণার, এই বাংলার মানুষ এই বিমাতৃসুলভ আচরণের জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে আছে। শুধু সময়ের অপেক্ষা। তার আবেগ, তার ঢেউ, তার হাওয়া আপনারা আকাশে বাতাসে বাংলার মাটিতে কান পাতলে বুঝতে পারবেন। আমার শেষ প্রশ্ন, রাজ্য সরকার যেখানে বলেছিলেন যে তিনি শিল্প আনবেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করবেন বলেছিলেন, কিন্তু সেখানে রাজ্য সরকার ব্যর্থ। আর আজকের হুমায়ুন কবির তিনি বীর সন্তান, তো তিনি যে হাজার হাজার মানুষের যে কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করলেন বা মুশকিল। দেখুন, আমরা 2011 সালে আমরা যখন ক্ষমতা 34 বছরে যে বামফ্রন্ট সরকার, সেখানে যে বিচারপতি জাস্টিস রাজেন্দ্র সাচার
পশ্চিমবাংলার মানুষের বিশেষ করে সংখ্যালঘুদের মাইনরিটি ভাই বোনদের যে দুরবস্থার যে চেহারা, তাদের যে করুণ চিত্র, সেই চিত্রটা কিন্তু তার রাজেন্দ্র সাচারে তুলে ধরেছিলেন। এবং তারা যে আশ্বাস, যে প্রতিশ্রুতি দিয়েছিল যে বদলা নয় বদল চাই, সোনার বাংলা করতে চাই, বাংলাকে বিশ্বের দরবারে উন্নীত করার জন্য আমরা বদ্ধপরিকর, আমরা শিল্প চাই, আমরা সেখানে কৃষির উন্নয়ন চাই, আমরা শ্রমিক কৃষকের আমরা সেখানে মান উন্নয়ন চাই, তাদের অন্ন বস্ত্র বাসস্থান চাই, আমরা বহু গল্প কিন্তু আমরা শুনেছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বাংলার মাটিতে, বাংলা যেহেতু বিপ্লবের লীলাভূমি, নবজাগরণের পীঠস্থান, এই বাংলায় ছিল একসময় শিল্পক্ষেত্রে ভারতবর্ষের অগ্রণী। বাংলা স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, জ্ঞান, বিজ্ঞান, রাজনৈতিক ক্ষেত্রে বাংলা ছিল ভারত মাতার সোনার মুকুট। এই জন্যই গোপালকৃষ্ণ গোখলে, জাতির জনক মহাত্মা গান্ধীর যে গুরুদেব গোপালকৃষ্ণ গোখলে সেদিন বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিংস টুমরো। অর্থাৎ আজ যা ভাববে বাংলা, কাল তা ভাববে ভারত। বাংলাতে আমরা দেখেছি যখন ব্রিটিশ রাজত্ব, যখন মোগল রাজত্ব, পাঠান রাজত্ব, তখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ এই বাংলায় এসে তারা শ্রমবৃত্তি, কখনো শিল্প কলকারখানায় কারিগর, তারা শ্রমিকের বেশে, কারিগরের বেশে বাংলার মাটিতে তারা রুজি রুটির জায়গা তৈরি করে তারা কিন্তু আবার নিজের রাজ্যে ফিরে গেছে। কিন্তু আজকে আমরা দেখছি যে বাংলার মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বিদেশে চলে যাচ্ছে রুজি রোজগারের তাগিদে, জীবিকা অর্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্য। আজকে আমাদেরকে পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে। কিসের জন্য? বাংলা আমার বাংলার মাটি, সোনার চেয়েও খাঁটি। এই বাংলা ছিল বিপ্লবের লীলাভূমি। সেই বাংলাকে মমতা ব্যানার্জি আজকে যেভাবে তিলে তিলে অর্থনৈতিকভাবে ইংরেজরা যেভাবে লুট করে নিয়ে গেছিল, মমতা ব্যানার্জির এই সরকার বাংলার অর্থনৈতিককে পঙ্গু করে আর্থসামাজিক অবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ডেভেলপমেন্ট বলে বাংলায় কিছু হয়নি, শিল্প বলে কিছু হয়নি। বাংলার মাটিতে যে সমস্ত শিল্প ছিল সেই শিল্পগুলি আজকে বলতে পারবে না কেউ একটাও চালু আছে কিনা। বাংলায় হাজার হাজার পাটকলগুলি বন্ধ হয়ে গেছে, বাংলার হাজার হাজার আপনার চিনি মিলগুলি, চিনির যে কারখানা, আখের যে কারখানাগুলি বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার বুকে নতুন কোনো শিল্প বিপ্লব হয়নি, নতুন কোনো শিল্প কলকারখানা তৈরি হয়নি। কাজেই হুমায়ুন কবির যে উদ্যোগ নিয়েছে যে আমরা সেখানে মুর্শিদাবাদের মাটি, নবাবের মাটি, বাংলা বিহার উড়িষ্যার রাজধানীর মাটি, এই বাংলা বিহার উড়িষ্যার রাজধানীর যে নবাব সিরাজদৌল্লা 1757 সালে 23শে জুন আমাদের রেজিনগরের অদূরেই যে পলাশির প্রান্তরে পরাজিত হয়ে, আমরা যে ইংরেজদের কাছে পরাজিত হয়ে সেদিন যে নবাবদের যে শাসন সাম্রাজ্য সেদিন পতন ঘটেছিল। আর 2025 সালে 6 ডিসেম্বর হুমায়ুন কবিরের নেতৃত্বে সেই রেজিনগরের মাটি থেকেই আবার স্বাধীনতার সূর্য উদিত হবে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য, মূল পরিষ্কার বক্তব্য এটা।